বাণিজ্যে বসতলক্ষ্মীর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই পর্বে আমরা এসেছি সল্টলেকে আশিস পণ্ডিতের অফিসে। আশিস পণ্ডিতের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেবো তার নানাবিধ কর্মকাণ্ডের কথা। আমরা এসেছি আশিস পণ্ডিতের অফিসে, চলুন ভেতরে যাই। বাণিজ্যে বসতলক্ষ্মী এই সেগমেন্টে আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন আশিস পণ্ডিত। কে আশিস পণ্ডিত তার পরিচয় একটু পরেই আপনারা জানতে পারবেন। তবে আমরা এসেছি তার অফিসে সল্টলেকে, এবং সল্টলেকের অফিসে তার সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে জেনে নেবো যে বাণিজ্যে বসতলক্ষ্মী এই কথাটা কতটা সত্যি বাঙালির ক্ষেত্রে। আশিসবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাঙালির ক্ষেত্রে বাণিজ্যে বসতলক্ষ্মী ব্যাপারটা কি খুব ফলপ্রসূ? ফলপ্রসূ আগে আরো অনেকটা মানে অর্থবহ ছিল, কিন্তু এই মুহূর্তে বাঙালি ব্যবসায়ী সেইভাবে খুব একটা নেই, মানে দেখা যায় না, সাকসেসফুল দেখা যায় না। তো সেখানে এই মুহূর্তে মানে যাদেরই পাবেন, যারা মানে বাণিজ্যে লক্ষ্মীকে পেয়েছে, সেই ব্যাপারটা সেই অর্থে মানে অর্থবহ তো বটেই। যে আপনি বাণিজ্যে বসতলক্ষ্মী আমাদের অনুষ্ঠানটার নাম, আপনি ব্যাংকের একটা ভালো চাকরি করতেন, সেই চাকরিটা ছেড়ে হঠাৎ ব্যবসা করার দুর্মতি মানে আমি বলতে চাইছি যে কেন হলো, ব্যবসা এলেন কেন? না, ব্যবসা এলাম, হ্যাঁ কথাটা ঠিকই যে কোনোদিন ব্যবসা করব কোনোদিন ভাবিও নি। আমার পুরো পরিবারে আমার বাবা ঠাকুর দাদা কেউই, আমার বাবা ছিলেন একটা ডিবিসি তে কাজ করতেন, বড় অফিসার ছিলেন। আমার ঠাকুর দাদা প্রধান শিক্ষক ছিলেন, তার বাবা বাংলাদেশে কবিরাজ ছিলেন। তো সেখানে আমি ব্যবসা করার কথা তো চিন্তাই করতে পারিনি। ব্যাংকের চাকরি ছেড়ে ব্যবসা ভাবিনি। এবার ব্যাংকে যখন চাকরি পেলাম এবং পরীক্ষা দিয়ে, আমরাই প্রথম যারা ব্যাংকে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, ব্যাংকিং সার্ভিস কমিশন। তো চাকরি পাওয়াটাই তখন ব্যাংকে একটা বড় ব্যাপার ছিল। ব্যাংকে বাবার ছেলে, দাদার ছেলে এরাই চাকরি পেত আগে। তো সেখানে চাকরি যখন পেয়েছিলাম, ভেবেছিলাম এইটাই আমার জীবনের প্রথম এবং এইটাকেই আমি অবলম্বন করে জীবন কাটিয়ে দেবো। কিন্তু মনের মধ্যে মানে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, তো যে কাজের স্যাটিসফ্যাকশন, ব্যাংকে কাজ করে সেই স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। ওই রোজই একই কাজ, সকালে যা আরম্ভ করি সেটা দিনের শেষে সেটাই শেষ করি, এবং লোকজনের সঙ্গে কাস্টমার কেয়ার, কাস্টমারদের সঙ্গে ইন্টারাকশন হয়। সেই আমি যখন পার্ক স্ট্রিটে এলাম, ছিলাম ভবানীপুরে, এলাম পার্ক স্ট্রিটে, দুটো জায়গার তফাৎটা বুঝো না। পার্ক স্ট্রিটে এসে দেখলাম যে দুনিয়াটা আলাদা, এবং আমি সেই সময় ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে এলাম, এবং তখন আমি দেখলাম। আপনি কোন ব্যাংকে ছিলেন? আমি ইউনাইটেড ব্যাংক তখনকার দিনে, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে। তো তখন আমি ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে, মানে খুব লিমিটেড ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের লোকজনকে দেওয়া হতো, তো আমাকে ওনারা প্লেস করেছিলেন। ওখানে আমি সমস্ত দিকপাল লোকজনকে সঙ্গে ইন্টারাকশন হলো। যেমন ধরুন, পিয়ারলেস এর অ্যাকাউন্ট ছিল, ডিসিপিএল এর অ্যাকাউন্ট ছিল, বুঝতে পারছেন কাদের কথা বলছি, অগ্রণী সংস্থা, বাঙালি ডিসিপিএল সংস্থা ছিল। আবার অবাঙালিদের মধ্যে ডানলোপেরও অ্যাকাউন্ট ছিল। তো এরা এবং আরো বড় বড় পার্ক স্ট্রিটের চারোধারে যখন বাঙালিদের বড় গুপ্তুদের ছিল, পিছনে ঠিক গুপ্তু, বুঝতে পারছেন, গুপ্তু বড় ফ্যামিলি। তো এরা আসতো, এদের দেখতাম, এবং এদের সঙ্গে ইন্টারাকশন হতো, কথা বলতাম, এদের সার্ভিস দিতাম, এবং এদের খুব ক্লোজ হয়ে গেছিলাম। বিশেষ করে পিয়ারলেস এবং ডিসিপিএল এর খুব ক্লোজ হয়ে গেছিলাম কাজ করতে করতে। তো ভাবছিলাম যে এরা যদি ব্যবসায় সাফল্য পায়, তাহলে যদি আমিও হয়তো, আমাদেরও কোনোদিন কিন্তু কোনোদিন ব্যবসা করব, সেইটা কোনোদিন মানে ওইভাবে চিন্তা করি। এটা তো অনেক বড় ব্যবসায়ী ছিল, মানে সব সাকসেসফুল, তার কাছে আমি তো কিছুই না আর কি। কিন্তু এই যে যোগাযোগ, বলে রাখি এর মধ্যে একই সময় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাদিরও অ্যাকাউন্ট ছিল আমার ব্যাংকে, ডিসিপিএল এ। উনি লাইব্রেরিতে কাজ করতেন, এবং এভরি সেকেন্ড ডেতে উনি আমার কাছে আসতেন, এবং সেই থেকে ওনার সঙ্গেও আমার
পরিচয়। হুম। এইটা বললাম এই কারণে যেহেতু বুদ্ধবাবু রিসেন্টলি সম্প্রতি প্রয়াত হয়েছেন। প্রয়াত হয়েছেন, সেই জন্য। তো এই একটা ব্যাপার আমার কাছে এসছিল। তারপর তো ইতিহাস, যে কিভাবে ব্যবসায় এলাম, কিভাবে কি করলাম, সেটা তো ইতিহাস। তো আপনি ব্যবসাতে একটা ফ্লারিশিং জায়গায় পৌঁছেছেন, শিক্ষা আপনার কোর এরিয়া, তাই তো? তো আপনি আপনার যে ব্যবসাটা আপনি ওভারসিজ কমিউনিকেশনস নাম দিয়ে করেন, এবং আমি দেখেছি কনসালটেন্সি, আপনি প্রচুর পরিমাণে ইভেন্ট করেছেন। এই ইভেন্টটা আলাদা, আপনাকে বলে রাখি। প্রথমে আমি যে আমার যে ব্যবসা বলুন, আমি সারা জীবন ব্যবসাটাকে কনসালটেন্সি লেভেলেই রেখেছি আর কি। হ্যাঁ, তার সঙ্গে আমি কিছু কিছু কনসালটেন্সি, দেখুন, এক তো হলো যেহেতু ব্যাংকে চাকরি করতাম, সেই জন্য আমার একটা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি, প্রজেক্ট কনসালটেন্সি, এর একটা মানে আমার একটা স্ট্রং ব্যাকিং ছিল, কোর এরিয়া ছিল। এডুকেশনে যে এসছি, এটা একটা পুরো নতুন এরিয়া। এডুকেশনে যে কোনোদিন কনসালটেন্সি নিয়ে আসবো এবং আমি সাকসেসফুল হব, আমি জীবনে ভাবিনি। সে একটা বড় গল্প ছোট করে বলি। আমি একটা কাজে অস্ট্রেলিয়া গেছিলাম, আমি একটা সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। তাদের একটা কনফারেন্স আমি অস্ট্রেলিয়ায় গেছিলাম, অ্যাডিলেড শহরে। অ্যাডিলেড শহরে জুলাই আগস্ট মাসে, যতদূর মনে পড়ে, খুব ঠান্ডা। আমি ওয়াইএমসিএতে ছিলাম, এত ঠান্ডায় এত মানে ঝড় বইছে যে আমি উল্টো দিকে দেখি রোদ। ওখানে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম এবং ওখানে গিয়ে দেখলাম যে একটা এডুকেশন সংক্রান্ত গভর্নমেন্টের একটা অফিস, লেখা আছে TEFE, মানে ট্রেনিং অ্যান্ড ফার্দার এডুকেশন। অস্ট্রেলিয়া ভোকেশনাল প্রোগ্রামে খুব স্ট্রং, খুব স্ট্রং। তখন অস্ট্রেলিয়ায়, আমি 1996 এর কথা বলছি, 2000 সালে অলিম্পিক হবে। হ্যাঁ, এবং এই ভোকেশনাল যারা প্রোগ্রাম থেকে পাস করেছে তারাই কিন্তু অস্ট্রেলিয়ার এই অলিম্পিকটাকে সাকসেসফুল করেছে। আমি উপরে উঠে গেলাম দোতলায়, দেখতে দেখতে জানলা দিয়ে উইন্ডো দেখতে দেখতে উপরে উঠে গেলাম। গিয়ে এক ভদ্রের সঙ্গে আলাপ হলো। আমি বললাম আমি কলকাতা থেকে এসেছি, তোমাদের কিছু ব্রোশার টোশার দাও। ওরা আমাকে ব্রোশার টোশার দিল, কি কি সাবজেক্ট টাবজেক্ট হয়। আমার কোনো এডুকেশন সম্বন্ধে কোনো আইডিয়াও নেই। আমি বললাম যে তোমরা কলকাতায়, ওরা বলতে চাইছে যে আমরা এডিলেডে, এডিলেডটা হলো সবাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন চেনে, কিন্তু এডিলেড কিংবা পার্থ অত প্রচার নেই। তখন এডিলেড অত প্রচার ছিল না। তো আমরা এটাকে প্রমোট করব, তো আমরা ইন্ডিয়াতে যাব, তো তোমার সঙ্গে যোগাযোগ করব। তো আমি আমার কার্ডটা ব্যাংকের দিয়েছিলাম, তখন মোবাইলও ছিল না। 1 বছর পরে 97 সালে আমার কাছে একটা ফোন এলো গ্র্যান্ড হোটেল থেকে, ল্যান্ডলাইনে, কারণ কার্ডের মধ্যে ল্যান্ডলাইন নাম্বার ছিল ব্যাংকের। দেখলাম যে ওপারে সেই ভদ্রলোক যার সঙ্গে আমার দেখা হয়েছে। উনি ডাকলেন, উনি বললেন যে আমরা একটা প্রজেক্টের ইনকোয়ারিতে আমরা এসেছি, রাউরকেল্লা যাবো, তুমি কি যাবে আমার সঙ্গে? যেতে পারি, কালকে ছুটি নিয়ে নেবো অফিস, তোমার সঙ্গে যাব। সেই যে গেলাম, তারপরে আমার মানে এই এডুকেশনের ব্যাপারে ইতিহাস। আমি যাওয়ার পরে ওদের সঙ্গে থেকে, ওদের সঙ্গে দেখে, ওদের ব্যাপার বুঝে, ওরা আমাকে বললো যে তুমি আমাদের হয়ে কাজ করো ভারতবর্ষে এবং পাশের কান্ট্রিতে। আমি তখন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট যাওয়া খুব অসুবিধা ছিল, 4th ক্যাটাগরিতে ইন্ডিয়া পড়তো। ইন্ডিয়াকে ইন্ডিয়া স্টুডেন্টরা যেতেই পারতো না। আমি চিন্তা করলাম যে যদি কি স্টুডেন্টরা এখানে কিছুটা পড়াশোনা করে, 2 বছর এখানে পড়াশোনা করে এবং তারপর ওখানে পড়তে যায়, তাহলে পয়সাটাও কম লাগবে, ব্যাংক লোনটাও কম লাগবে, আর তারা 2 বছরে কিছুটা অস্ট্রেলিয়ার ধারায় পড়াশোনা করে নেবে। আমি সেই সময় 2 বছরে ভারতে, বাংলাদেশে, নেপালে 16টা অফশোর ক্যাম্পাস করেছিলাম এই অস্ট্রেলিয়া গভর্নমেন্টের। কলকাতায়, হলদিয়ায়, কলকাতায় আমি নিজে একটা করেছিলাম, সল্টলেকে। মিঠুন চক্রবর্তীর যেই হোটেল ম্যানেজমেন্ট, সেটা আমি করে দিয়েছি। বম্বে, হায়দ্রাবাদ, এই হোটেল হিন্দুস্তান বেনারসে করেছিল তাদের, তারপরে ঢাকা, নেপাল, 16টা ইনস্টিটিউট আমি, তার সঙ্গে অন্তত 1000 স্টুডেন্টকে আমি, যারা 2 বছর পড়াশোনা করে ক্রেডিট ট্রান্সফার নিয়ে ওখানে কম পয়সায়, মানে 3 বছর, আমাদের মতো তখন 3 বছরই গ্রাজুয়েশন ছিল,
তো 2 বছর পড়লে 1.5 বছরের ক্রেডিট পেতো আর সরাসরি চলে যেত অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিতে। হুম। আর ইউনিভার্সিটিতে 1.5 বছর পড়লে পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে যেত আইটিতে। সেই থেকে আমার যাত্রা শুরু এডুকেশনে। তারপর আমি এডুকেশনে শুধু অস্ট্রেলিয়া নয়, ইন্টারন্যাশনাল প্রচুর, এবার উল্টো দিকে প্রচুর ইনস্টিটিউট থেকে আমার কাছে কল এলো, তারা আমার সঙ্গে কাজ করতে চায়। উল্টো হলো, যখন ভারতে এডুকেশন ডেভেলপ করলো, আমি ইন্ডিয়ান বাইরের স্টুডেন্টকে ইন্ডিয়াতে নিয়ে এলাম এবং একসঙ্গে 100-150 স্টুডেন্টকে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি তাদের প্লেস করেছি এবং এখনো করে যাচ্ছি। শুধু স্টুডেন্ট রিক্রুটমেন্ট নয়, বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন সেগমেন্টে। শুধু স্টুডেন্ট রিক্রুটমেন্ট একটা পুরনো ব্যাপার হয়ে গেছে, এখন বিভিন্ন সেগমেন্টে আমি এডুকেশনের ব্যাপারটা অ্যাক্টিভিটি করছি নতুন নতুন। এখন যেমন এই মুহূর্তে আমি কানাডার একটা প্রোগ্রাম করছি, গভর্নমেন্টের প্রোগ্রাম। আমি কাজাকিস্তানের সঙ্গে একটা প্রোগ্রাম করছি, আমরা এক্সাম্পল দিলাম আর কি। মায়ানমারের সঙ্গে একটা প্রোগ্রাম করছি। তো একের পর এক এরকম আমার কাছে আছে এবং আমি যাই যেটাই করি, ইটস আ ফার্স্ট ইন ইন্ডিয়া। এটুকুন জেনে রাখবেন যে এটা আমি যেমন অস্ট্রেলিয়া করেছিলাম ফার্স্ট ইন ইন্ডিয়া, এখন যেগুলো করছি এগুলো কিন্তু দ্বিতীয় কেউ এখনো করছে না। আমার করার পর অন্যরা আসছে করছে, হ্যাঁ, কিন্তু আমার আগে যে আমি এইটা করছি কেউ বলতে পারবে না। এটাই হলো আমার একটা ইউএসপি। রাইট। আর ইভেন্টের ব্যাপার যেটা বলবো, আমি একটু আগে একটা কথা বলে দর্শকদের জানিয়ে রাখি যে আশিসবাবু কিন্তু একজন গ্লোবট্রটার। এই কারণে কদিন আগে উনি ইন্দোনেশিয়াতে ছিলেন এবং ইন্দোনেশিয়া থেকে আমাকে ছবিও পাঠিয়েছেন। এবং আশিসবাবু সারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন। আপনি তো সারা বিশ্ব গ্লোবট্রটার বলা যেতে পারে। এখনো করি। আপনি এখনো করে যান এবং সব থেকে বড় কথা যে আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলছেন। ইভেন্ট ম্যানেজমেন্টে আপনি কিন্তু একটা অনেক ভালো ইভেন্ট করেছেন। ইভেন্ট আমার একটা প্যাশন। ঠিক এটাকে যে একদম ফুললি বিজনেস হিসাবে দেখেছি তা নয়। কোনো এক সময় একবার একটা অনুষ্ঠানে আমি আমার এখানে উষা উথুপকে নিয়ে এসেছিলাম 1996-এ। তো ফিজি থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছিল। কলকাতায় একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছিলাম, সেখানে বিপাশা বাসুকে বলতে আপনাকে বলি যে বিপাশা বাসু কিন্তু আমার ক্রিয়েশন। হ্যাঁ, তাকে আমি মডেলিং এ নামিয়েছি। তার বাবা পরিবার আমার বন্ধু, হ্যাঁ, তাকেই আমি মডেলিং এ নিয়ে এসেছি, নামিয়েছি মানে নিয়ে এসেছি আর কি। হ্যাঁ, যাই হোক, তো ওই বিপাশা বাসু সেই দিন ছিল। আমি উষা উথুপকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম ভারতীয় বিদ্যা ভবনে। তো সেখানে আপনার ওর গান দেখে আমার যে ফিজির বন্ধুরা বলল যে এনাকে নিয়ে একটা প্রোগ্রাম করব আমরা ফিজিতে। আপনি বুঝতে পারছেন ফিজিতে তখনকার দিনে কলকাতা থেকে প্রোগ্রাম করা, ফিজি মানে সাংঘাতিক ব্যাপার। ফিজিতে যাওয়া, ফিজির লজিস্টিক সমস্ত কিছু। কিন্তু আমি সাকসেস হয়েছি। আমি ওনাকে নিয়ে ওখানে নিয়ে গেছি। উনিও খুব উৎফুল্ল যে ফিজি আমি যাইনি কোনোদিন, আর উনি যে গান করে সেগুলো ফিজিতে খুব বুঝেছেন পপুলার হবে কারণ ওনার স্টাইল সেটা। হ্যাঁ, তো এটা 10 দিনে 7টা প্রোগ্রাম স্টেডিয়ামে, কোনো হল নেই, স্টেডিয়াম, ছোট ছোট স্টেডিয়ামে করেছি এবং ইটস আউটস্ট্যান্ডিং। আমাদের তখনকার দিনে তো ফটো তোলার। আমরা জানি যে দেবানন্দকে নিয়ে আপনার অনেক বড় কাজ আছে এবং দেবানন্দকে নিয়ে সারা বিশ্ব আপনি ঘুরেছেন। কিরকম বলছি, দেবানন্দ সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল। দেবানন্দ আমাকে খুব ভালোবাসতেন, হ্যাঁ, স্নেহ করতেন, ভালোবাসা স্নেহ করতেন। কোনো এক সূত্রে ওনার সঙ্গে 2003-04-এ আলাপ হয়েছিল। তো দেবানন্দ যখন আমাকে বললেন যে আমার একটা অটোবায়োগ্রাফি লিখছি, এটা আমি রিলিজ করব, তোমার এটা কিন্তু তোমার ইনভলভমেন্ট চাই। যে কি ইনভলভমেন্ট চাই বলুন? বলে এটা আমি পুরো রোড শো করব, সারা ইন্ডিয়ায় করব এবং তারপর এটাকে বিদেশেও নিয়ে যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন আমার যোগাযোগে আপনাকে বলে রাখি যে দেবানন্দের জন্মদিন আর মনমোহন সিং আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর জন্মদিন একই দিন। আচ্ছা, একই দিন 24শে সেপ্টেম্বর। তো আমি সামহাউ প্রাইম মিনিস্টারের অফিসে যোগাযোগ করে ম্যানেজ করলাম যে প্রথম বুক লঞ্চিং হবে প্রাইম মিনিস্টারের বাড়িতে, অডিটোরিয়ামে। খুব কম লোক, 65 থেকে 70 জন নিমন্ত্রিত ছিল। আমি এবং আমার ওয়াইফ গেলাম। আমরা তো থাকবোই, কারণ আমরাই তো অর্গানাইজার। সোনিয়া গান্ধী এসেছিলেন, আমার এখনো মনে হচ্ছে প্রিয়রঞ্জন দাস মুন্সি এসেছিলেন,
আরো 2-3 জন এসেছিলেন এরম ভাবে, এবং এখনো মনে আছে যে মনমোহন সিং এর স্ত্রী আমাদের ডেকে ডেকে বসিয়ে বসিয়ে গুরশরণ কাউন্ট হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ আমাদের খাওয়াচ্ছিলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। সেটা ভুলতে পারি না। তারপর সেই প্রোগ্রাম পরের দিন বম্বেতে অমিতাভ বচ্চন বুক রিলিজ করলো। সেদিন বিলাসরাও দেশমুখ থেকে আরম্ভ করে কে নেই। তার 2 দিন পরেই কলকাতায় আমাকে দেবানন্দ বলল, কলকাতায় তো কেউ এগিয়ে আসছে না, পেঙ্গুইন আছে, পেঙ্গুইন তো বকলমে আনন্দবাজার পত্রিকার ইয়ে, তো কি করে আমি করব আমি ইয়েতে করব, পার্ক হোটেলে করব। সুভাষদাকে বললাম, সুভাষদা তো লাফিয়ে উঠলো। সুভাষদাকে ডাকলাম, তারপরে অমর সিংকে তখন নিয়ে এলাম, তারপর আমাদের এখানকার শোভা সেন, অমলা শঙ্কর, কে নয়, গৌতম ঘোষকে দিয়ে আমি ওকে মোমেন্টো দেওয়ালাম। তো পার্ক হোটেলে বড় করে একটা জয়াপ্রদা ছিল তখন কলকাতায়, তাকেও নিয়ে এলাম। তারপরের প্রোগ্রাম করলাম চণ্ডীগড়ে, তারপরের প্রোগ্রাম করলাম ব্যাঙ্গালোরে, তারপরের প্রোগ্রাম করলাম চেন্নাইতে। সেই করে আমরা 3 দিন পরেই চলে গেলাম লন্ডনে। লন্ডনে গিয়ে আমরা নেহেরু সেন্টারে আমরা অনুষ্ঠান করলাম, তারপরে তাজ হোটেলে ডিনার করলাম। নেহেরু সেন্টারে অনুষ্ঠানে এবং তাজ হোটেলের ডিনারে আমরা অনিল আম্বানি, টিনা মুনিম, কারণ টিনা মুনিম ছিল দেবানন্দের দেশ পরদেশ ছবির নায়িকা, সেই জন্য ওনাকে স্পেশাল করে আনা হয়েছিল। জয়া বাদুরীকে ডাকা হলো এবং যারা যারা ছিল সবাই। ওখান থেকে আমরা চলে গেলাম ফ্র্যাঙ্কফুটে আমরা চলে গেলাম ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে, পেঙ্গুইনে ওখানে বইটা উদ্বোধন হলো। ওখান থেকে আমরা চলে গেলাম স্টকহোমে আমরা সুইডেনে, আমরা আমাদের বঙ্গ সন্তান ভিকি চক্রবর্তী এই মুহূর্তে উনি নেই, তো উনি সমস্ত কিছু দেখলেন, অ্যাম্বাসেডার এলেন, ওখানে হলো। সেই পরে আমরা চলে গেলাম স্যান ফ্রান্সিসকো, হিলারি ক্লিন্টন পর্যন্ত এলো এই প্রোগ্রামে। তো আপনি বুঝতে পারছেন যে ইভেন্টের কোন ম্যাগনিটিউডে আমি এই প্রোগ্রাম। একটা কথা জিজ্ঞেস করি যে দেবানন্দ যখন মারা গিয়েছিলেন তখন আপনি খুব কাছে ছিলেন, এবং আমার মনে আছে আমি একটা চ্যানেল থেকে যখন আপনার ইন্টারভিউ করেছিলাম, আমার মনে পড়ছে সেটা একটা মানে যোগাযোগ বলতে পারি। দেবানন্দ ওই সময় উনি ছিলেন লন্ডনে, আমি আমার কাজে আমি জাস্ট সেদিনই রাত্রিবেলা, মানে মৃত্যুর আগের দিন রাত্রিবেলা আমি লন্ডনে পৌঁছলাম। সেই বছর লন্ডনে অলিম্পিক, তার পরের বছরই অলিম্পিক। তো আমি হিথ্রোতে হাঁটছি, আর হিথ্রোতে যেখানে 3 নম্বর আপনার ইয়েতে 3 নম্বর এয়ারপোর্টে যখন টার্মিনালে অনেক হাঁটতে হয়, মানে তখন আমি বললাম যে দেবানন্দ কিন্তু এখন আর হেঁটে আসতে পারবে না, চিন্তা করছি। তো যাই হোক, আমি তো হোটেলে উঠলাম ভোরবেলা, আমার আমার মেয়ের ফোন এলো যে বাবা দেবানন্দ মারা গেছে। খুব খারাপ কথা, খুব কষ্ট পেলাম। বলে বাবা লন্ডনে মারা গেছে, আমি জানি না যে উনি লন্ডনে মারা গেছে। তো ফোন করলাম দেবানন্দের ছেলেকে, বললো যে হ্যাঁ বাবা মারা গেছে। তো আমি গেলাম, গিয়ে দেখলাম হোটেলে মারা গেছে, কিন্তু ওখানকার নিয়ম হলো যে এটা ঠিক অস্বাভাবিক ডেথ না হলো, যেহেতু হোটেলে মারা গেছে 7 দিন বডিটাকে রেখে দিতে হবে। তো ওই সময় আপনাকে যেমন ইন্টারভিউ দিয়েছি, তেমনি আমার মনে আছে যে টাইমস নাও পৌঁছে গেছিল। তো অর্ণব গোস্বামী আমাকে ডিরেক্ট, মানে ওই টাইমস নাওর প্রাইম টাইমে আমাকে ইন্টারভিউ দিয়েছে, আরো 2-3টা দিয়েছিল, হ্যাঁ নিয়েছিল। তো 7 দিন অপেক্ষা করলাম, আমার 7 দিনের প্রোগ্রাম ছিল না। আমি মাঝখানে 2 দিন নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড চলে গেলাম একটা কাজে, আবার ফিরে এলাম, কিন্তু ওনার অন্ত্যেষ্টি শেষ করেই গেলাম। এটা বোধহয় একটা যোগাযোগ ছিল যে আমাদের দুজনের মধ্যে যেহেতু একটা ইয়ে ছিল, এবং হ্যাঁ, এবং বিশ্বাস করবেন না, দেবানন্দ আমার সঙ্গে কথা বলতে খুব ভালোবাসতো। আমি যখনই বম্বে যেতাম, অন্যদের উনি 15 মিনিটও কথা বলতো না, আমাকে বসিয়ে রাখতো, যে খুব কথা বলতে ভাল লাগে তোমাকে, খুব মানে অনেক কথা জিজ্ঞেস করতো। আমাকে এখনো মনে আছে একটা কথা, সেই বুদ্ধদেব বাবুর কথা বলেই বলছি, আমাকে বলছে যে ওই 2009 সালেই তোমাদের মুখ্যমন্ত্রী তো খুব ভালো লোক দেখছি, খুব ভালো কাজ করছে। হ্যাঁ করছে। তো এই কথাটা আমার এই মুহূর্তে মনে আছে, একদম তাই। এবং সত্যি কথা বলতে দেবানন্দ ছিলেন কনশিয়ার অফ লাইফ। তিনি শেষ দিন পর্যন্ত, কিন্তু আপনি তো বোধহয় সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, আজহারউদ্দিন এদের নিয়েও প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, মিঠুন আমার অনেক পুরনো বন্ধু,
এবং মিঠুন বন্ধু এই সেন্সে যে মিঠুনের সঙ্গে আমার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এডুকেশনে। হুম। মিঠুনের কলেজটা আমি করে দিয়েছি, মিঠুনের স্কুলটা আমি ডেভেলপ করে দিয়েছিলাম, এবং স্কুলে আমাকে একটা পার্টনারশিপ দিয়েছিল, 20% পার্টনারশিপ দিয়েছিল। তো যাই হোক, তো মিঠুনের সঙ্গে আমার ভালো মানে রিলেশন সম্পর্ক। আছে। এখন আর সেইভাবে নেই, কিন্তু ছিল, এক সময় ছিল। সৌরভ প্রথম থেকে আমার ভালো রিলেশন ছিল। তো সৌরভেরও একটা গল্প আছে। সৌরভকে আমি ফেলিসিটেট করব খুব ইচ্ছা। সৌরভকে বললাম যে তোমাকে একটা বড় করে ফেলিসিটেট করব, বিদেশে ফেলিসিটেট করব। তো ওই 2008 কি 9 সাল মনে নেই, ঠিক করলাম অস্ট্রেলিয়াতে ফেলিসিটেট করবো। অস্ট্রেলিয়া আমার জায়গা, আমার ব্যবসা, সমস্ত কিছু। তো আমি ঠিক করলাম যে যখন টেস্ট শেষ হবে, ওয়ান ডে আরম্ভ হবে, তখন আমি ফেলিসিটেট করব, আর যেই হোটেলটায় থাকবে ইন্ডিয়া টিম সেই হোটেলেই করব। তাহলে কি আমি সবাইকে পেয়ে যাবো, হোটেলের সমস্ত। বিশ্বাস করবেন না, হোটেল বুক করলাম, ব্যাংকোয়েট বুক করলাম, সব বুক করলাম, এভরিথিং করলাম, টিকিট করলাম, ভিসা করলাম, 10-12 জনের, আমার পরিবারের সমস্ত কিছু। প্রথমে টেস্ট হয়ে গেল। আমার ওখানে পার্টনার ছিল একজন, সেও বললো যে সৌরভের সঙ্গে দেখা করে নিয়েছি, সব ঠিক আছে, আমরা হল বুক করে নিয়েছি, ব্যাংকোয়েট বুক করে নিয়েছি। একদিন সকালে শুনলাম ওয়ান ডে থেকে সৌরভকে বাদ দিয়েছে গ্রেগ চ্যাপেল। তো সেইটা আর হয়ে উঠলো না। তো সেই আমার ইচ্ছা স্বাদ পূর্ণ হলো 2001 পরে 2010-এ বোধ হয়, 9 কি 10-এ, যখন আইপিএল প্রথম আরম্ভ হলো এখানে, তখন ভাবলো যে না, আইপিএল যখন আরম্ভ হচ্ছে, আইপিএল এর প্লেয়ারদের নিয়ে, সবাইকে নিয়ে আমরা এখানে করব। তো এখানে আমরা বড় করে আমরা হায়াত হোটেলে করলাম। সৌরভ বুকাননকে নিয়ে এসেছিল, সবাইকে নিয়ে এসেছিল। তো আপনার এটা প্যাশন, ভালো লাগা জায়গাটা তো নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি যেভাবে ফ্লারিশ করেছেন সেটার পিছনে রহস্যটা কি? সেটা কিছু না, সেটা একটা তো হলো একাগ্রতা, দ্বিতীয় হলো যে খাটা, মানে নিজের পরিশ্রমটাকে দেওয়া। এই বয়সেও আমি 20 দিন বাইরে থাকি, কলকাতার বাইরে, 10 দিন বিদেশে, 10 দিন অন্তত নানান জায়গায়। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কাজও করি, এবং সংস্কৃতি চর্চা, সোশ্যাল লাইফ, সিনেমা দেখা, সমস্ত কিছু, খেলা দেখা, মানে কোনো জায়গা আমি এমন কোনো জায়গা বলবেন না যে জায়গাটা আমি টাচ করিনি। এখন আমি খেলার মাঠে খেলা দেখতে যাই, ফুটবল মাঠেও ফুটবল দেখতে যাই। আমি দোহাতে 1.5 মাস আগে দোহার সঙ্গে কাতার আর দোহার খেলাটা, সেটাও আমি গিয়ে দেখেছি। আমি দোহাতে ওই সময় ছিলাম। আমি যতদূর জানি আপনি বাম ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন, এবং বাম ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বামপন্থী খেলা দেখছেন, সিনেমার্সদের সঙ্গে ওঠা বসা করছেন, এটা কোথাও একটা বৈপরীত্য বলে মনে হয়? না, এগুলো প্রথম থেকেই আমি করতাম, এবং সেই জন্য আমি কিছু লোকের চক্ষুশূলও ছিলাম বামেদের মধ্যেই, যে আমার বোধহয় মানে অন্যভাবে রোজগার আছে, কিংবা অন্যভাবে আমার কিছু করি। আমার লাইফস্টাইলটাই আমাকে যেটা আমার ভালো লেগেছে সেটাই করেছি। এবং আমি আমার পরিবারকে দেখি, আমি আমার যারা কাজ করে আমার সঙ্গে, যারা আমার কাজ করে এখানে, ধরুন কেউ 15-16 বছরের নিচে নেই, সেইভাবে না। বাংলা স্ট্রিট বলে আপনি একটা ম্যাগাজিন করেন, যে ম্যাগাজিনটার বয়স অনেকদিন হয়ে গেল। বাংলা স্ট্রিট একটা ম্যাগাজিনের ভাবে বেঁচে থাকাটা কিন্তু হ্যাঁ, চালিয়ে গেছি। দেখুন, বাংলা স্ট্রিট ম্যাগাজিন যখন প্রথম আরম্ভ করলাম, তার আগে আমি আর সুমন মিলে একটা ম্যাগাজিন করতাম। তো সুমন চলে গেল, তারপর বাংলা স্ট্রিট আরম্ভ করলাম। ম্যাগাজিন করার ইচ্ছা আমার প্রথমেই ছিল, আমার প্রথমে পত্রিকা করার ইচ্ছা ছিল, কিন্তু পত্রিকাটাকে আমি একবার একটা সার্ভে করলাম একটা কোম্পানিকে দিয়ে। তারা দেখলাম যে বাংলা পত্রিকা কোনোদিন ভায়াবেল হবে না। আমি চিন্তা করলাম যে ভায়াবেল যদি হবে না, তাহলে লোকের পয়সা এনে কেন নষ্ট করব। তখন আমি এইভাবে পত্রিকায় গেলাম। তো সুমন আর আমি মিলে একটা পত্রিকা করলাম, সেটা তোমার সুমন চলে গেল। তখন দেখলাম না, যখন আরম্ভ করেছি এটা করতে হবে, তখন বাংলা সিট করলাম মহাশ্বেতা দেবীকে দিয়ে। তখনকার দিনে মহাশ্বেতা দেবীকে দিয়ে, দেখুন আমি বামপন্থী বলে কিন্তু আমি মানে লিবারেল, মহাশ্বেতা দেবীকে দিয়ে আমি ওপেন করালাম। অনেকে আমাকে অনেক কথা বললো 2008-9 সালে, কিন্তু তাকে দিয়ে প্রেস ক্লাবে ওপেন করালাম। খুব ভালো চললো। এই 4-5 বছর আগে পর্যন্ত প্রিন্ট, এখনো প্রিন্ট বেরোয়, কিন্তু এখন পুজো এবং ইয়েটা প্রিন্ট বেরোয়, পুজো সংখ্যা আর পয়লা বৈশাখ সংখ্যাটা বেরোয়, তাছাড়া আছে সব ডিজিটালে বেরোয়। কিন্তু
চালিয়ে যাচ্ছি আমি, হ্যাঁ, এটা চলছে। এটা সব থেকে বড় কথা, চালিয়ে যাওয়া। হ্যাঁ, তার সঙ্গে আমি যেটা করছি যে আমি পাবলিকেশন এসে গেছি। আমি প্রায় 25টা টাইটেল আমার হয়ে গেছে। আমি প্রায় 6-7 বছরে 25টা, আমি যেমন ভগিনী নিবেদিতার বায়োগ্রাফি পাবলিশ করেছি রামকৃষ্ণ মিশনে, তেমনি আমাদের আমাদের যে কমিশনার কুরেশি যে আমাদের নির্বাচন কমিশনার কুরেশি, তার লেখা একটা বই যেটা মানে মুসলিমদের জনসংখ্যার এটা নিয়ে অ্যাকচুয়াল ফ্যাক্ট জনপুরাণ বলে একটা বই করেছি। বাংলাদেশের লিবারেশনের উপরে 14 দিনে ঢাকা বিজয় করেছি এবং অনেক বই করেছি। প্রায় আমার প্রত্যেক বছর, গত 10 বছর ধরে প্রত্যেক বছর আমাদের স্টল থাকে, লোকিস মিডিয়ার স্টল বই মেলায় থাকে। শুধু এখানে নয়, বিভিন্ন বাইরেও আমরা স্টল। তো আমার প্রশ্ন, একটা শেষ প্রশ্ন, যে আপনি এত কাজ করেন কি করে? ভালো টিম দরকার। আমি শুধু এতে নেই, আমি হেলথ কেয়ারেও আছি। আমি আমার একটা ইনফার্টিলিটি ক্লিনিক আছে, আমার একটা অ্যাপোলো ক্লিনিক আছে আগরতলাতে, আমার এখানে একটা ডায়াবেটিক ক্লিনিক আছে কলকাতাতে। এটা কিছুই না, এটা হলো ইচ্ছা, যোগাযোগ এবং ভালো টিম, এবং সমস্ত কিছু নিজের দেখা। বাণিজ্যে বসতে ভুল নয়। বাণিজ্যে লক্ষ্মী এসছে কি এসছে না বলতে পারবো না, সত্যি কথা। ওইভাবে হয়তো লক্ষ্মী আসেনি, কিংবা লক্ষ্মী এলেও লক্ষ্মী খরচা করে ফেলেছি। লক্ষ্মী শেষ হয়ে গেল, মানে লক্ষ্মী মানে আসতে যাচ্ছে, হ্যাঁ, মেলবন্ধন হয়েছে, এবং সেইটাই আমি করে যাচ্ছি আর কি। মানে রোজগারের চিন্তায় সেইভাবে আমি কখনো দৌড়ইনি। সেইভাবে আমি চেয়েছি যে কাজের দৌড়ানো, কাজ করতে হবে, এবং কাজ করে চলেছে প্রত্যেক দিন, অহরহ নতুন প্রোগ্রাম, নতুন প্রজেক্ট। এই যে একটা রিসেন্ট আমরা আবার চিন্তা করছি, আমি এই মুহূর্তে যে ইভেন্ট, একটা বড় ইভেন্ট করবো লন্ডনে, রোমে, হ্যাঁ, তো সেটা আপনার সঙ্গে তো আলোচনা করলামই। তো সেইভাবেই চিন্তা ভাবনা করছি যে আবার একটা মানে নতুন করে ইভেন্টের যদি একটা ভালো, কারণ এখন ইভেন্ট যে কোনো হয়, এই ইভেন্টের ব্যাপারগুলোই পাল্টে গেছে আর কি। তো আমার মতো করে কিছু করা আর কি। হ্যাঁ, সেটাই। সাবেক বামপন্থী এবং বামপন্থার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, এবং আমি জানি যে ছাত্র আন্দোলনের সময় তিনি দীর্ঘদিন বাড়ি ছেড়ে অন্য জায়গায় শেল্টার নিতে বাধ্য হয়েছিলেন। তো এরকম একটা মানুষ, তিনি কিন্তু নতুন করে কাজের উদ্দীপনা খুঁজে বের করছেন, এবং তার মুখ্যই হচ্ছে কাজ করা। লাভের দিকে, লক্ষ্যের দিকে তিনি তাকান না, তিনি কাজ করে যান। ধন্যবাদ আশিসবাবু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।